রায়েরবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস হবে রসায়ন সকল বোর্ড 2018-এর কোশ্চেন। আমরা কোশ্চেনটা দেখে নিচ্ছি। 1 নম্বর কোশ্চেন প্রথমে আছে মৌল এ বি সি যাদের পর্যায় 2, 2, 3, গ্রুপ 14, 17 এবং 2। তাহলে আমরা উদ্দীপকের আলোকে প্রথমে দেখে নেই মৌলগুলো কোনটা কি। এই মৌলটি হলো দ্বিতীয় পর্যায়ের 14 গ্রুপের মৌল। তাহলে দ্বিতীয় পর্যায়ের 14 গ্রুপের মৌলটা হবে কার্বন। কি হবে? কার্বন। বি গ্রুপ দ্বিতীয় পর্যায়ের গ্রুপ 17, এটা হলো ফ্লোরিন এফ। এবং সি হলো তৃতীয় পর্যায়ের 2 নম্বর মৌল ম্যাগনেসিয়াম। কী হবে? ম্যাগনেসিয়াম। তাহলে আমরা পেলাম কার্বন, ফ্লোরিন, ম্যাগনেসিয়াম, 3টি মৌল। প্রথম কোশ্চেন, আইসোটোপ কাকে বলে? আইসোটোপ কাকে বলে? আমরা জানি একই মৌলের ভিন্ন ভিন্ন ভরের পরমাণুগুলোকে আইসোটোপ বলে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলে তাদেরকে কী বলা হবে? আইসোটোপ। যেমন অক্সিজেন 8, 16, অক্সিজেন 8, 17, অক্সিজেন 8, 18, এরা পরস্পর আইসোটোপ। আবার হাইড্রোজেন 1, 1, হাইড্রোজেন 1, 2, হাইড্রোজেন 1, 3, হাইড্রোজেন, ডিট্রিয়াম, ট্রিট্রিয়াম, এগুলো কি পরস্পরের আইসোটোপ। হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো। খ HF হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড এখানে হাইড্রোজেন এবং ফ্লোরিন এই দুটি মৌল মিলে একটি সমযোজী যৌগ গঠন করে। কী যৌগ? সমযোজী। এই সমযোগের মধ্যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের চেয়ে অনেক অনেক কম। উল্টারে বলা যায় হাইড্রোজেনের চেয়ে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফলে এই বন্ধনের ইলেকট্রন যুগল হাইড্রোজেনের চেয়ে ফ্লোরিনের দিকে বেশি চলে আসাতে ফ্লোরিন আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন আংশিক ধনাত্মক আদানে আহিত হয়, যার ফলে দুইটা মেরু, ধনাত্মক মেরু, ঋণাত্মক মেরু, ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এভাবে হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ গঠন করে। সি এর সাথে বি এর মৌলের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে দেখাও। সি এবং বি, আমাদের মৌল তিনটা হলো এ, বি, সি। তাহলে সি হলো ম্যাগনেসিয়াম আর বি হলো ফ্লোরিন। সি ম্যাগনেসিয়াম, বি ফ্লোরিন। ফ্লোরিন 9, ইলেকট্রন 2, 7। ডায়াগ্রামের সাহায্যে দেখালে 2, নিকটতম নিঃশেষে একটা ইলেকট্রন কম আছে। অপরদিকে ম্যাগনেসিয়াম 12, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 2টি মৌল আছে। উভয় মৌলের নিকটতম নিঃশেষ নিয়ন 2, 8। এই ইলেকট্রন পাওয়ার জন্য ফ্লোরিনের একটি ইলেকট্রন দরকার আর ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে একটা ম্যাগনেসিয়ামের ছেড়ে দেওয়া 2টি ইলেকট্রন গ্রহণ করার জন্য 2টি ম্যাগনেসিয়াম পরমাণু লাগবে, যার মাধ্যমে MgF2 গঠিত হবে। কথাই বুঝতে পারতেছি আমরা? তোমরা বই থেকে ডিটেলস এটা দেখবা। আমরা
যেহেতু তোমাদের এই সিলেবাসটা একবার খুব ভালোভাবে সমাপ্ত করা হয়েছে, একদিনে কমপক্ষে 4টা সৃজনশীল পড়াবো, যার জন্য আমরা একটু সুইফট আগাইতে চাচ্ছি। উদ্দীপকের এই বলে দুটি রূপে, একটি বিদ্যুৎ পরিবাহী হলো, অন্যটি পরিবাহী নয় কেন? আমরা জানি এই মৌলটা হলো কার্বন। এই মৌলটা কি? কার্বন, যার পারমাণবিক সংখ্যা কত? 6। কার্বন 6 2 4, 1s2 2s2 2p2, যেটা আরও ডিটেলসে লিখলে আমরা লিখতে পারি এরকম 1s2 2s2 2px1 2py1। কার্বন যৌগ গঠনকালে অতিরিক্ত শক্তি প্রাপ্ত হলে ইলেকট্রোবিন্যাসটা হবে 1s2 2s1 2px1 2py1 2pz1। তাহলে কার্বনের মোট 4টি বিজোড় ইলেকট্রন থাকে। কয়টি বিজোড় ইলেকট্রন? 4টি। এই 4টি ইলেকট্রন দিয়ে কার্বন পরস্পর নিজেরা যুক্ত হয়ে হীরক ও গ্রাফাইট গঠন করে। দুইটা রূপে, একটা হলো হীরক, আরেকটা হলো গ্রাফাইট। হীরকে কার্বনের 4টি ইলেকট্রন অপর 4টি কার্বনের সাথে জালিকা আকারে যুক্ত থাকে, যার ফলে হীরক সবচেয়ে কঠিন পদার্থ, যেখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, ফলে হীরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না। অপরদিকে গ্রাফাইট, একটি গ্রাফাইটের কার্বন অপর 3টি মৌলের সাথে যুক্ত থাকে, একটা মুক্ত ইলেকট্রন থেকে যায়। এই ইলেকট্রনের কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। আমরা বই থেকে ডিটেলসে এই চিত্রটা দেখব। যদি চিত্র বুঝতে সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে আমরা এই সম্পর্কে আরেকটু ডিটেলসে দেখব। আমরা এখন চলে যাব 2 নম্বর কোশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি দুটি বিক্রিয়া দেওয়া আছে, H2S প্লাস Cl2, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন উৎপন্ন করে সালফার যোগ হাইড্রোজেন ক্লোরাইড। অপরদিকে ইথানয়েড যোগ H2O, ইথানল যোগ ইথানোয়িক অ্যাসিড। দুটি বিক্রিয়া দেওয়া আছে। আমাদের প্রথম কোশ্চেন হলো ক্যালাস পানি কাকে বলে? কঠিন পদার্থের দানাদার গঠন বিশিষ্ট মসৃণ পৃষ্ঠতল বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় ক্যালাস। ক্যালাস গঠনের যে অপরিহার্য H2O অণু, পানির অণু, সেটাকে বলা হয় ক্যালাস পানি। যেমন আমাদের খুব পরিচিত একটি আয়নিক যৌগ হলো কপার সালফেট, যেটা পানিযুক্ত না হলে সাদা পাউডার হিসেবে থাকবে। আর যদি CuSO4 এর সাথে 5H2 যুক্ত হয়, তখন এটা হয়ে যায় নীল বর্ণের ক্যালাস। এরকম ক্লাস নীল বর্ণের ক্যালাস। তাহলে এই যে ক্লাস গঠনের জন্য অপরিহার্য যে H2O, 5H2O, এই পানিটাকে বলা হচ্ছে ক্যালাস পানি। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, কঠিন পদার্থ ক্যালাস আকার গঠন প্রাপ্ত হওয়ার জন্য অপরিহার্য পানির অণুকে বলা হচ্ছে ক্যালাস পানি। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কিভাবে কেক ফোলায়? আমরা সকল স্টুডেন্ট জানি কি না সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সংকেত কি? সোডিয়াম Na, হাইড্রোজেন H, CO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটার সাথে যদি টার্টারিক অ্যাসিড যুক্ত হয়, তখন এটাকে বলা হয় খাবার বেকিং পাউডার। কি বলা হয়? এটার সাথে যদি আমরা H2O মিশ্রিত করি, প্রশমন বিক্রিয়া ঘটবে। টার্টারিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মিলে একটা
প্রশমন বিক্রিয়া ঘটবে এবং এখান থেকে উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, দুই অণু থেকে সোডিয়াম কার্বনেট Na2CO3 যোগ H2O যোগ কার্বন ডাই অক্সাইড। কেক বা পাউরুটি প্রস্তুত করার সময় তাপের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাউরুটি থেকে বের হয়ে আসতে চেষ্টা করে এবং এই ক্ষেত্রে এই গ্যাসের চাপে কেক বা পাউরুটি ফুলে ওঠে। বুঝতে পারছি আমরা সবাই? আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এরপরের কোশ্চেন হলো 2 নং বিক্রিয়াকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয় কেন? 2 নং বিক্রিয়াকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয় কেন? আমরা বিক্রিয়াটা একটু লিখি। CH3 CH2O CO CH3। আমরা যদি ভেঙে লিখি তাহলে এই বিক্রিয়াটা হলো এই অবস্থায় আসছে, যোগ H2O। H2 কে আমরা লিখতে পারি SOH। এই অংশ বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন আসে অক্সিজেনের সাথে, আর OH অংশ চলে যায় এখানে, উৎপন্ন করে CH3 CH2OH প্লাস CH3 COOH, ইথানোয়িক অ্যাসিড, ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড। এই যে বৃহৎ যৌগ ইথাইল ইথানয়েট, এটাকে বিশ্লেষণ করতে ভাঙতে ব্যবহার করা হয় কাকে? পানিকে। আর পানিযুক্ত যৌগকে বলা হয় আর্দ্র। এই আর্দ্রতার জন্য দায়ী কে? H2O। তাহলে একটা যৌগকে যদি H2O সহযোগে ভেঙে একাধিক যৌগে পরিণত করা হয়, এই বিক্রিয়াকে কী বলা হবে? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বৃহৎ যৌগটাকে ভাঙার ক্ষেত্রে H2O অপরিহার্য, যার জন্য এই বিক্রিয়াটা কী বিক্রিয়া হবে? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আমরা এরপরে কোশ্চেনটা দেখি। 1 নং বিক্রিয়া একই সাথে জারণ বিজারণ প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় কেন? 1 নং বিক্রিয়াটা আমরা একটু লিখি, দেখে নেই। H2S প্লাস Cl2 উৎপন্ন করে HCl প্লাস সালফার, হাইড্রোজেন ক্লোরাইড এবং সালফার উৎপন্ন করে। আমরা দুইটা অংশে ভাগ করি। প্রথম কথা হলো জারণ বিজারণ। জারণ বিজারণ মানে কি? ইলেকট্রন দান গ্রহণ। তাহলে যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক পরমাণুমূলক বা আয়ন ইলেকট্রন দান করবে তাকে বলা হয় জারণ, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে তাকে বলা হয় বিজারণ। এখানে যেটা হয়, H প্লাস ছিল সালফার মাইনাস, Cl ছিল 0, বাট Cl মাইনাস H প্লাস সালফারের 0। খেয়াল করি আমরা, হাইড্রোজেন ইলেকট্রন সালফারকে দিচ্ছে। এই হলো জারণ সংখ্যার হিসাব নিকাশ বা ক্যালকুলেশন। ক্লোরিন মুক্ত মৌল, যার জারণ সংখ্যা ছিল 0, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, অপরদিকে সালফারের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে 0। তাহলে সালফাইড আয়ন -2 ইলেকট্রন উৎপন্ন করে অধাতু সালফার, অপরদিকে Cl যোগ ইলেকট্রন উৎপন্ন করে Cl মাইনাস, এক্ষেত্রে ইলেকট্রন দান, তাহলে সালফারের ক্ষেত্রে জারণ, আর এখানে ইলেকট্রন গ্রহণ বিজারণ। তাহলে ক্লোরিনের বিজারণ, সালফাইড আয়নের জারণ। আর এই বিক্রিয়াটা যেহেতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন লেনদেনের মাধ্যমে, ইলেকট্রন ত্যাগ গ্রহণের মাধ্যমে হয়েছে, তাহলে অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া। এবার আসো বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়া কেন? প্রতিস্থাপন, আমরা জানি রায়েরবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং প্রভাব কোচিংয়ের স্টুডেন্টরা সবসময়ই 9ম শ্রেণীর মধ্যেই বইটাকে ভালো করে একবার শেষ করে নিচ্ছ।
যার কারণে আমরা একটু স্পিডলি আগাইতে চাচ্ছি। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা আবার রিভিউ ক্লাস করব। যদি কোনো টপিক্সে সমস্যা থাকে বাসায় প্র্যাকটিস করবা। আমাদের এখনকার টপিক্স হলো প্রতিস্থাপন। কী বিক্রিয়া? প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাই হলো যদি কোনো একটি মৌলক কোনো যৌগ থেকে একটি মৌলকে সরিয়ে দিয়ে নিজে স্থান দখল করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এখানে ক্লোরিন হাইড্রোজেনের সাথে থেকে সালফারকে বের করে দেয়। ক্লোরিন ইন হচ্ছে, সালফার আউট হচ্ছে, হয়ে হইল কি HCl এবং সালফার। তাহলে H2S থেকে ক্লোরিন সালফারকে প্রতিস্থাপন করে সরিয়ে দিয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে অবশ্যই এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা খেয়াল রাখতে হবে সৃজনশীল এটা 4 নম্বর কোশ্চান, 4টা অংশ বিভক্ত, 1 1 1 1। তাহলে 4টা অংশ আমরা ভাগ করে নেই যে আনসারটা কীভাবে করব। প্রথমে আমরা বিক্রিয়া কে কে আছে কী আছে এটা আমরা বের করব। তারপরে জারণ বিজারণের ক্ষেত্রে সংজ্ঞাটা দিব এবং এটার ব্যাখ্যাটা করব, কিভাবে এটা জারণ বিজারণ হইল, ইলেকট্রন দান গ্রহণটা দেখাবো। তাহলে প্রথমে বিক্রিয়া অংশ বিশ্লেষণ, দ্বিতীয় হলো জারণ হলো কীভাবে, বিজারণ হলো কীভাবে, এখানে হলো 3 নম্বর। আর প্রতিস্থাপনের সংজ্ঞার সাথে সংজ্ঞায় 1 নম্বর, প্রতিস্থাপনটা কীভাবে হলো এই 4 নম্বর আমরা এখানে পাবো। আমরা এরপরে কোশ্চানে যাই। 3 নম্বর কোশ্চান, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছক আছে যেখানে 2টা যৌগের সংকেত দেওয়া আছে। একটা হলো X যৌগ হলো X CnH2n, একটা হলো Y CnH2n প্লাস 2। এখানে n = 3, n = 3। আমরা 9ম শ্রেণীর শেষ দিকেই আমরা এই অধ্যায়টা ভালোভাবে শিখছি। এখানে দেখছি যে জৈব যৌগকে, হাইড্রোকার্বনগুলোকে প্রথমে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত। অসম্পৃক্ত যৌগকে আবার দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ভিত্তিতে ভাগ করা হয়, যেটা বলা হয় অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের সংকেত CnH2n প্লাস 2 অর্থাৎ সম্পৃক্ত, আর CnH2n এটা হলো অসম্পৃক্ত, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। এখন আমরা কোশ্চেনে চলে যাই, আকরিক কাকে বলে। এই কোশ্চেনটা তোমাদের 10ম অধ্যায়ের কোশ্চেন। আকরিক বলতে আমরা বুঝি, আকরিক বোঝার আগে আমরা বুঝি খনিজ। খনিজ কাকে বলে? যদি কোনো পদার্থকে প্রচুর পরিমাণে ভূপৃষ্ঠে, ভূগর্ভে বা ভূ অভ্যন্তরে পাওয়া যায় তাকে আমরা কি বলবো? খনিজ। এই খনিজগুলোর মধ্যে যে সকল খনিজকে সহজে লাভজনক উপায়ে নিষ্কাশন করা যায় তাদেরকে বলা হয় আকরিক। মানে সকল খনিজ কি হবে না? আকরিক হবে না, কিন্তু সকল আকরিক কি? খনিজ। তো একটু তোমাদেরকে লিখতে হবে না 1 নম্বরের জন্য। 1 নম্বরের জন্য হলো যে সকল খনিজ থেকে সহজে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় তাকে বলা হয় আকরিক। লেড ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ পড়ছিলাম এবং সংক্ষেপে মনে রাখার জন্য বলছিলাম কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে হায় তামা রূপা। তো পাবে পিবি, তারপর হলো তামা রূপা এজি, এগুলা সবই কি? অতি কম সক্রিয় ধাতু। কম সক্রিয় ধাতু। এই ধাতুকে কম সক্রিয় হওয়ার পরও একবারে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এদেরকে সাধারণত এদের অক্সাইড, লেড অক্সাইড, লেড হাইড্রোক্সাইড এইসব হিসেবে খনিতে পাওয়া যায়। তো লেড অক্সাইড বা লেড হাইড্রোক্সাইড এগুলাকে সাধারণত কার্বনের সাহায্যে নিষ্কাশন করা হয়। কার সাহায্যে? কার্বন। তাহলে লেড অক্সাইড যোগ কার্বন উৎপন্ন করলো লেড যোগ কার্বন মনো অক্সাইড। আবার লেড অক্সাইড যোগ কার্বন মনো অক্সাইড উৎপন্ন করবে লেড যোগ কার্বন ডাই অক্সাইড। দেখা যায় এখানে লেড 2+ ও 2- ছিল,
আর এখানে এসে O2 মাইনাস কার্বন 2 প্লাস লেড 0, তাহলে লেড কী করে তার বিজারণ করছে, লেডের কী করছে বিজারণ করছে। কীভাবে বিজারণ করতে, সে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন কী করে গ্রহণ করে। তাহলে ইলেকট্রন গ্রহণটা কি বিজারণ, ইলেকট্রন দান জারণ। লেড যেহেতু কার্বনের সাথে বিক্রিয়া করতে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে লেড ধাতুতে পরিণত হয়, তাহলে অবশ্যই এটা একটা বিজারণ প্রক্রিয়া। যদি আমাদেরকে শুধু এটা একটা বিজারণ প্রক্রিয়া না বলতে বলতো কার্বন বিজারণ প্রক্রিয়া, তাও আমরা এই উত্তর দিতে পারি। ওকে, নেক্সট কোশ্চান, এক্স যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে ব্যাখ্যা করবে। আমরা প্রথমেই উদ্দীপক থেকে আমরা বুঝে নিচ্ছি এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কিভাবে, CnH2n ছিল, যদি সম্পৃক্ত হতো তাহলে তার সংকেত হওয়ার কথা ছিল কি CnH2n+2। যেহেতু CnH2n এটা একটা অসম্পৃক্ত যৌগ এবং এটা হলো ইথিন। এটা আমরা সাধারণ সংকেত থেকে বুঝতে পারি, কিন্তু আমাদেরকে রসায়নে এগুলো বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করতে হবে। তো বিক্রিয়ার ক্ষেত্রে দেখি, একদম সিম্পল বিক্রিয়া হলো, যেমন এই যৌগটা হবে, যেহেতু কার্বন সংখ্যা 3, তাহলে এটা হবে কি C3H6 দ্বিগুণ, যার সংকেত লেখা যায় CH3CH ডাবল বন্ড CH2 এই যৌগটার সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি তাহলে উৎপন্ন করবে CH3CH2CH3। যেহেতু এটা হাইড্রোজেন যুক্ত করতে পারে, তাহলে এটা কি হতে পারে, একটা অসম্পৃক্ত যৌগ। আমরা এই উত্তরটাও থাকবো না, আরেকটু সামনে যাব। আমরা বইতে পড়ছি CH3CH ডাবল বন্ড CH2 প্লাস Br2 ব্রোমিন ওয়াটার। আমরা জানি ব্রোমিন ওয়াটারের বর্ণ হলো লাল। কেমন বর্ণ? লাল বর্ণ। অসম্পৃক্ত যৌগের সাথে যুক্ত করলে উৎপন্ন করবে CH3CH2 Br। এক্ষেত্রে লাল বর্ণ দূরীভূত হয়, লাল বর্ণ চলে যায়। যদি কোনো যৌগ ব্রোমিন ওয়াটারের সাথে বিক্রিয়া করে তার লাল বর্ণ চলে যায়, তাহলে ওই যৌগটাকে আমরা কি বলি, অসম্পৃক্ত যৌগ। যেহেতু উদ্দীপকে প্রদত্ত এক্স যৌগটিতে N এর মান 3, তাহলে এটা ছিল 3 কার্বন বিশিষ্ট একটা হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা হলো প্রোপিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? 1,2 ডাইব্রোমো প্রোপেন। এবং ব্রোমিন ওয়াটারের লাল বর্ণ দূর করার কারণে আমরা নিশ্চিত হবে এটা একটা অসম্পৃক্ত যৌগ। নেক্সট কোশ্চেনটা তোমরা একটু খেয়াল করো। 4 নম্বর কোশ্চেন, ওয়াই যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুতি সম্ভব, বিশ্লেষণ করো। ওয়াই যৌগের সংকেত কি আছে? CnH2n+2, N = 3। তাহলে এটা সংকেত হবে C3H6+2 8 বা CH3CH2CH3। যৌগটার নাম হবে প্রোপেন। আমরা জানি এটা একটা অ্যালকেন, আর অ্যালকেনের ক্ষেত্রে CH3CH2CH3 যোগ Cl2 মৃদু সূর্যালোক UV, মৃদু সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে উৎপন্ন করে CH3CH2CH2Cl+HCl অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড CH3CH2CH2Cl+
KOH একুয়াস। একুয়াস অর্থ হলো জলীয়, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি প্রোপাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইডের সাথে যুক্ত করা হয় তাহলে উৎপন্ন হয় CH3 CH2 CH2 OH প্লাস KCl। এই যৌগটার নাম হলো প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। কী বলছে এই যৌগের নাম? প্রোপাইল অ্যালকোহল। প্রোপাইল অ্যালকোহল একটি অ্যালকোহল। তাহলে দেখা যাচ্ছে ওয়াই যৌগ থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। কয় ধাপে? 2 ধাপে। প্রথমে আমরা দেখে নিলাম প্রদত্ত ওয়াই যৌগটি হলো প্রোপেন, একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে মৃদু সূর্যালোক বা ইউভির উপস্থিতিতে হ্যালোজেনের সাথে চালনা করলে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। উৎপন্ন অ্যালকাইল হ্যালাইডকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করলে প্রোপানল এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখন এই বিক্রিয়ার জন্য আমরা স্পেসিফিক বলতে পারি এটা হলো প্রোপাইল ক্লোরাইড প্রোপানল, কিন্তু আমি ক্লাস নিতেছি তোমাদেরকে বলতেছি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। যদি আমাদের এই কোশ্চানে 3 কার্বনের জায়গায় 2 কার্বন বা 4 কার্বন হয়, যেটাই হবে আমরা ওই নামে ব্যবহার করব। যার জন্য আমরা তোমার বোঝার সুবিধার্থে বলছি কি অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল উৎপন্ন হবে। কমপ্লিট। আমরা চতুর্থ এবং শেষ কোশ্চেন দিয়ে আজকের ক্লাস শেষ করব। তোমরা এটা 4 নম্বর কোশ্চেনটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। যদি বুঝতে কোনো সমস্যা হয় আগামী ক্লাসে আমরা ক্লাসটা আবার করবো, যেহেতু আজকে আমাদের সময় স্বল্পতা আছে। আর একদিনে তোমাদেরকে 4টা ক্লাস দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতক্ষণে মনে হয়েছে যে 4টা সৃজনশীল কোশ্চেন হয়তো কমপ্লিট করা একটু কঠিন। আমরা কম করে শিখব, তবে ভালো করে শিখব। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে এই 4 নম্বর কোশ্চেনটা ডিসকাস করব। যদি তোমাদের সমস্যা থাকে, আমরা প্রজেক্টে দেখতে পাচ্ছি একটি ছবি, যদিও ভালো বোঝা যাচ্ছে না এখানে। এটা মূলত কমলাপুর রেল স্টেশনের ছবি। লকডাউনের ভিতরে আমরা বাসায় থাকতে থাকতে বোরিং হওয়ার কারণে এই ছবি দেখার মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ করব। তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবা, শিখবা। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফিজ।